হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকে দেবশ্রী স্টাডি সেন্টার চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা ক্লাস 8-এর জন্য সায়েন্সের ওপর আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করতে চলেছি। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে ফার্স্ট সাবজেক্ট মানে থার্ড টেস্টে যতগুলো চ্যাপ্টার ইনক্লুড রয়েছে তো সবগুলো করে দেওয়ার। তো আমি তাদের কথা মতো চেষ্টা করবো সমস্ত চ্যাপ্টার করে রাখার। এবার তাও বড় চ্যাপ্টার অনেকটা ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে আমরা চলে গেছে। এবার অনেক কিছু রিকোয়েস্ট করছো তার জন্য দিয়েছি। এবার কি হয়, ফার্স্ট ইউনিট টেস্টের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু রয়েছে। এবার আমি 2026-এর কথাই মাথায় রেখে যদি সিলেবাস না চেঞ্জ হয় তাহলে অনেকের মানে প্রথম যারা এখন 7-এ পড়ছে পরবর্তীকালে 8-এ উঠবে 2026-এ, তো তাদেরও বড় চ্যাপ্টার দরকার হবে। তো সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে মানে 2026-এও যারা ক্লাস 8-এ উঠলে তাদেরও আজকের ভিডিওটা দেখতে পারে। তো আজকে সম্ভবত থার্ড ইউনিট টেস্টে তোমরা দেখে থাকবে সিলেবাসের মধ্যে রয়েছে বড় চ্যাপ্টারটা। তার জন্য আজকে সমস্ত বড় চ্যাপ্টারের সমস্ত নোটস, হ্যান্ডমেড নোটস, এক্সপ্লেনেশন সমস্ত আজকে ক্লাসে কিন্তু প্রোভাইড করে দেবো। এই যে বড় চ্যাপ্টার কিন্তু পূর্ব পাঠের মধ্যে রয়েছে। তো যাই হোক, সমস্ত কনসেপ্ট আজকে 1 শট আকারে কিন্তু প্রোভাইড করবো। তো তোমরা ফার্স্ট সাবজেক্টে অলরেডি চ্যাপ্টারটা করে এসেছো, আমি তাও আরেকবার রিপিট করছি। আমি জানি না কীরকম কি তোমরা পড়াশোনা করেছো, তার জন্য আবারও আরেকবার সমস্ত কনসেপ্ট বোঝাবো এবং নোটসও কিন্তু 1 শট আকারে দেবো। আমরা এখন পর্যন্ত অণুজীবের জগৎ আর হচ্ছে যে পদার্থের গঠন এই দুটো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করেছি। আরও 5টা চ্যাপ্টার রয়েছে, সব শীঘ্রই সেই সমস্ত নোটস কিন্তু প্রোভাইড করতে চলেছি। তো তোমরা এখনও পর্যন্ত যারা ডিভিশন লার্নিং সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও। আমরা আগামী দিনে অনেকগুলো নোটসের ক্লাস, প্রশ্নবিত্র সমাধান সমস্ত কিন্তু আস্তে আস্তে প্রিপেয়ার করবো, তোমরা দেখবে। তো আজকে এটা হচ্ছে কামব্যাক সিরিজ। তো এই কামব্যাক সিরিজের সমস্ত ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, যাদের যেখানে ঘাটতি রয়েছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে, এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। আশা রাখি আজকের ক্লাসটা তোমাদের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য ফলস্বরূপ হবে। দেখো বলো চাপ। আচ্ছা, প্রথমত জানতে হবে বল মানে কি। বল হচ্ছে আমরা বাইরে থেকে যা প্রয়োগ করি, বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে সচল করা হয়। মানে কোনো একটা স্থির বস্তু, আমি পেন্সিলটা এখানে রেখে দিচ্ছি, এবার এরপর যদি আমি বল প্রয়োগ না করি তাহলে কিন্তু এই পেন্সিলটা যেরকম রয়েছে সেরকমই কিন্তু থেকে যাবে। তাহলে স্থির বস্তুকে আমরা সচল করতে পারি বল প্রয়োগ করে। এবার সচল বস্তুর ক্ষেত্রে সচল বস্তুকে থামানোটা খুব একটা সব ক্ষেত্রে থামানো সম্ভব নয়। তো তার বেগের যে অভিমুখ বা বেগের যে পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকেই আমরা বল বলি। তাহলে বল কাকে বলে একটু দেখে নিই। তো এখানে ফোর্সের সংখ্যাটা দেওয়া হয়েছে। তো এবার এই বল ও গতি বিষয়ে স্যার আইজ্যাক নিউটন আমাদের যে 3টে গতিসূত্র বলে গেছে, এটা আমরা ক্লাস 7-এও পড়ে এসেছি বা ফার্স্ট 7-এও তোমরা অনেকবার দেখেছো, তাও আমি একবার দেখে দিই। প্রথম যে নিউটনের ফার্স্ট ল যেটা, সেখানে বলছে যে কোনো বস্তুকে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল তোমার স্থির থাকবে। এবার আমি যদি এখানে বাইরে থেকে কোনো বল না প্রয়োগ করি, এটা যেরকম যেটা রয়েছে, আমি বা কেউ যদি এটাকে না বল প্রয়োগ করে তাহলেও কিন্তু এটা চিরকাল এখানে থেকে যাবে। তো এটাই কিন্তু এখানে বলছে, স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। দ্বিতীয় গতিসূত্র যদি আমরা দেখি, দ্বিতীয় গতিসূত্র বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তন, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। এটা হচ্ছে তৃতীয় গতিসূত্র। এবং আমরা জানি যে বলের সংজ্ঞা করতে পারি আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে। শর্ট কোশ্চেনে আসতে পারে, তাহলে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা বা বলের গুণগত মান যে সংজ্ঞাটা সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বলের পরিমাপ করতে জানি, তার জন্য একটা সমীকরণ নিউটন বলে গেছেন, সেটা হচ্ছে পরের পাতায় রয়েছে যে F = ma। এখানে F মানে ফোর্স মানে বল, m মানে মাস মানে ভর, আর a মানে অ্যাসিলারেশন অর্থাৎ ত্বরণ। এই সমীকরণটা কিন্তু তিনি বলে গিয়েছিলেন। এবার এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার তৃতীয় গতিসূত্র অনুসারে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত পক্ষে একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। if the action has an equal and opposite reaction, এটা তোমরা পড়েছো। এবার এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে দুটো জিনিস আছে, কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এক হচ্ছে ক্রিয়া আর একটা হচ্ছে প্রতিক্রিয়া। আমরা যদি যখন কোনো একটা বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি তখন সেই প্রথম বস্তুটিও দ্বিতীয় বস্তুর উপর একটা সমান ও বিপরীত বল প্রয়োগ। তো এই যে এই বল দুটোর আমরা যে কোনো একটা ক্রিয়া বল যদি ধরে নিই তাহলে অন্যটিকে হচ্ছে তার প্রতিক্রিয়া। হলো, কোনো বস্তু যদি থেমে থাকে বুঝতে হবে বস্তুর উপর ক্রিয়াশীল যে সমস্ত বলগুলো রয়েছে তাদের যোগ বা শূন্য, সমষ্টি তাদের শূন্য। বল সমান F, এ ভর সমান m এবং ত্বরণ সমান a হলে নিউটনের সূত্র অনুসারে অনেক সময় দেখা থাকে যে অনেক সময় এই F এর জায়গাটায় আমি বলি না কেন, এই সমীকরণে আমরা যদি দেখি, এখানে আমরা যদি বলতে চাই যে m এর জায়গাটা যদি আমরা ইকুয়াল করি এবং f টা যদি রাখি তাহলে অনেক সময় এরকমও কিন্তু সমীকরণটা হয়ে থাকে। তো অপশন এটা থাকে, হয়তো তোমরা বুঝতে পারো না, এইটাও কিন্তু অপশন নাম্বার এটাও কারেক্ট হবে। এবার বলছে সিজিএস এবং এসআই পদ্ধতিতে বলের একক লিখতে বলা হয়েছে, ইউনিট লিখতে বলেছে। সিজিএসে যদি দেখি ডাইন হবে এবং এসআইতে হচ্ছে নিউটন। এবার যেটা সবসময় পরীক্ষা এসে থাকে সেটা হচ্ছে এই বলের এসআই একক এবং সিজিএস এককের মধ্যে সংজ্ঞা দাও, এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত পরিচিত হতে পারে।
তো দেখে নিতে হবে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যদি আমরা যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 সেমি/সেকেন্ড ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে 1 ডাইন বল। যেহেতু ডাইন একটা মানে সিরিয়াস একক, তার জন্য এই সমস্তগুলো সিরিয়াস হবে। গ্রামটা সিরিয়াসে রয়েছে, সেমি/সেকেন্ড এটাও কিন্তু সিরিয়াসে রয়েছে। এবার যদি নিউটন হয় তাহলে সবগুলো এসআইতে হবে, যেমন এখানে কিগ্রা রয়েছে আর এখানে মিটার/সেকেন্ড এবং সংজ্ঞাটা কিন্তু একই হবে। এরপর ওজন কাকে বলে? ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে সেই বলকে বস্তুটির ওজন বলা হয়ে থাকে। অভিকর্ষজ ত্বরণের মান এসআইতে কত? এটা অনেক সময় এসে থাকে 9.8 মিটার/সেকেন্ড। বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ সমান ওজন। আমরা যেগুলো আলোচনা করলাম সব এখানে পেয়ে থাকবে। এখানে মনে রাখবে নিউটন কেন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে খুব বেশি কোনো কনসেপ্ট সেরকম কোনো ইনফরমেশন নেই, তার জন্য আমি জায়গাটা স্কিপ করছি। এখান থেকে জাস্ট কি আসে, যেমন এখানে একটা বলা হচ্ছে যে এইখানে যদি বাট্টাটা মানে হাতের কাছে রাখি তাহলে দেখবো হাতে একটা টান ফিল করছি। এখানেও তাই দড়িটা একটা মনে করবে যেখানে ইট দিয়ে বেঁধে রেখেছে। এবার এখানেও কি হবে, মানে নিচের দিকে একটা টান সেরকম একটা কিন্তু ফিল হবে। এবার 1 কেজিতে স্প্রিং তোলা একটা যন্ত্র, এখানে যতটা মানে স্প্রিংকে মানে প্রসারিত করেছে, এখানে তার 2 কেজি রয়েছে, মানে ডাবল হবে প্রসারণ। এখানে যতটা রয়েছে তার এখানে ডাবল হবে। এবার আরেকটা জিনিস, বল মাপার যন্ত্র হচ্ছে স্প্রিং তোলা, এটা হচ্ছে মনে রাখতে হবে। ভর যদি দেওয়া হয় তাহলেও কিন্তু সেটা স্প্রিং তোলা হবে না, সেটা সাধারণ তোলা যন্ত্র বা ব্লাড করা হতে পারে। এবার মনে রাখতে হবে যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত নিউটন বল দিয়ে টানে? মনে রাখতে হবে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দিয়ে হচ্ছে নিচের দিকে টেনে থাকে। যদি বলে 2 কেজি তাহলে 2 দিয়ে 9.8 কে গুণ করতে হবে। এখানে 2 দিয়ে আমি 9.8 কে গুণ করলে 19.6 হবে। আবার যদি 3 দিয়ে গুণ করা হয়, এই যে 3 মানে 3 কেজি ভরের বস্তু কত দিয়ে জানে, 3 × 9.8 তাহলে 29.4 হবে নিউটন। আবার যদি 5 নিউটন মানে 5 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী কত বল দিয়ে যদি টানে বলা হয় তাহলে কিন্তু 49 নিউটন হবে। এইভাবে হচ্ছে ক্যালকুলেশন করতে হয়, এই ধরনের প্রশ্ন থেকে থাকে। প্রশ্নবিদ্যা সলভ করার সময় তোমরা ফার্স্ট সামেটিভও দেখেছিলে। এবার ঘর্ষণ বল তার পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরবর্তী আমাদের একটা চ্যাপ্টার রয়েছে ঘর্ষণ বল মানে কি। ঘর্ষণ বল মানে হচ্ছে কোনো তলের ওপর যখন স্থির অবস্থা থাকা কোনো বস্তু, কোনো একটা তল যদি আমরা নিই, কল্পনা করি, এবার সেখানে যদি স্থির অবস্থা থাকা কোনো বস্তু, যদি এখানে আমি এই খাতাতে একটা তল ধরে নিচ্ছি, এখানে একটা স্থির অবস্থা একটা পেন্সিল রয়েছে, বস্তু রয়েছে, স্থির অবস্থায় একটা বস্তু। এবার হঠাৎ যদি বস্তুটা কি হয়, গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন ওই বস্তু তলে এই খাতাটা, এই মানে খাতার যে তলটা, এই তলে হচ্ছে এক ধরনের মানে বলের সৃষ্টি হয়, এক ধরনের বলের সৃষ্টি হয়, একটা ফোর্স ক্রিয়েট করে, যেটা ওই বস্তুর গতি যেদিকে মানে গতিশীল হচ্ছে তার বিরুদ্ধে কাজ করে। মানে বস্তু যদি এই দিকে গতিশীল হয়, মানে বাম দিকে গতিশীল হয়, তাহলে ওই ঘর্ষণ বলটা ডান দিকে তাকে বাধা দেবে। আমি যদি উপরে হাত নিয়ে যাই তাহলে এই খাতাটা আমাকে এই দিকে যেতে হচ্ছে বাধা দেবে। তো এই যে বলটা, এই ক্রিয়াশীল যে বলটা, এটাকে বলছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো কতগুলো দেখে নিতে হবে। এবার তলে ঘনত্ব চাপের মধ্যে চলে যাচ্ছি। ঘনত্ব কাকে বলে? ঘনত্ব বা ডেন্সিটি কোনো পদার্থের একক আয়তনে ভরকে উপাদান ঘনত্ব বলা হয়। যেমন ঘনত্ব এককগুলো মনে রাখতে হবে, সিজিএসে গ্রাম পার সেমি কিউব আর এসআইতে হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। অনেক সময় এখানে গ্রাম পার ঘনসেমিও থাকতে পারে বা কিলোগ্রাম পার মিটার ঘনমিটারও থাকতে পারে। তো এই সমস্ত জায়গাগুলো দেখে নিতে হবে। কোনো বস্তুর মোট ভরকে যদি আমরা মোট মানে আয়তন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু বস্তুটির পরিমাপের কোন রাশিটি পাওয়া যায়, তাহলে কিন্তু ঘনত্ব হবে। এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এবার তরলের চাপ রয়েছে। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে তরলের চাপ কাকে বলে? তরলের চাপ মানে হচ্ছে যে মানে কোনো তরলের মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে হচ্ছে তরলের চাপ বলা হয়। এবার তরলের চাপের নির্ভরশীলতাগুলো করে রাখতে হবে, যে এগুলো দেখে নিতে হবে। চাপের এককটা মনে রাখবে নিউটন পার বর্গমিটার, ডাইন পার বর্গমিটার। মানুষ সময় চাপের একক জিজ্ঞাসা করা হয়, তো তার জন্য এগুলো কিন্তু মনে রাখতে হবে। এসআইতে নিউটন পার বর্গমিটার এবং সিজিএসে ডাইন পার বর্গসেমি। এখানে অনেকগুলো পরীক্ষা রয়েছে, আমি এখানে গাণিতিক প্রশ্ন আসবে, গাণিতিক প্রশ্নগুলো মানে কনসেপ্ট ক্লিয়ার করার পর বলছি। এবার এখানে দুটো পাত্র রয়েছে, মানে একটা বোতল রয়েছে, একটা গামলা রয়েছে এবং দুটোতেই জল রয়েছে। এবার কি হলো, এখানে এই যে মানে গামলার ক্ষেত্রে আমরা দেখলো যদি এখানে ফুটো করেছে দিয়ে দেখলাম জলের যে বেগটা সেটা কিন্তু বোতলের তুলনায় অনেকটা কম। বোতলের ক্ষেত্রে এখানেও একই পরিমাণ জল রয়েছে, কিন্তু মানে সরি একই পরিমাণ জল নয়, এই বোতলের এখানে 5 গুণ বেশি জল রয়েছে গামলাতে। এবার এই বোতলের ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশি বেগে হচ্ছে জলটা পড়ছে, তার কারণ হলো এখানে যে হাইটটা গামলার ক্ষেত্রে খুব একটা অল্প রয়েছে এবং বোতলের ক্ষেত্রে অনেকটা বড় একটা হাইট রয়েছে, তার জন্য এখানে কিন্তু বেশি জোরে পড়েছে। তার জন্য মনে রাখতে হবে তরলের চাপটা হচ্ছে নির্ভর করে মানে বেগের যে মানটা, তার উপর। হলো সেরকম কোনো প্রশ্নে গাণিতিক প্রশ্ন আমরা দেখবো। এবার এখানে রয়েছে কি আরেকটা জিনিস মনে রাখতে হবে, তরলের চাপ সবদিকে সমানভাবে ক্রিয়া করে। এই জায়গাটা থেকে একটা শর্ট কোশ্চেন এসেছিল পরীক্ষায় বা ওখানে আমাদের কোশ্চেনে ছিল যে এই যে তরলের চাপ ক্রিয়া করে সবদিকে সমানভাবে। হলো তারপরে একটা ছোট বস্তুকে কিছুটা ওপর থেকে ফেলে দিলে বস্তুটা নিচের দিকে পড়বে, কারণটা কি? সরি এটা নয়, আমরা দেখলাম যে আসলে এটা দেখে থাকি যে তলের সমস্যা ধর্মটা কি একটু দেখে নিতে হবে। আর জেনারেলি সমস্যা ধর্মের যে ব্যবহারিক প্রক্রিয়া সেটা একটু দেখে নিতে হবে। সাধারণত জল সরবরাহের ট্যাঙ্ক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন? প্রশ্ন আমরা ভাবি পরীক্ষায় বাড়ির জল সরবরাহের ট্যাঙ্কটা সবথেকে উঁচুতে রাখা হয়, তার কারণ যাতে করে বাড়ির সমস্ত কলগুলো ট্যাঙ্কের জলতলের চেয়ে কম উঁচুতে থাকে। ফলে কি হবে, জলের বাড়ির যে মানে যে কোনো জায়গার কল খুলে সমস্যা ধর্মের জন্য যেমন দেখলাম সমস্যা ধর্ম, তো জল ট্যাঙ্কের জল উঁচুতে আসতে চায়, অতি প্রয়োগে পড়ে, এটা দৈনন্দিন কাজে সুবিধা হয়। এখানে দেখো এখানে একটা মানে স্টপ কক নিয়েছে,
এবার বিষয়টা হচ্ছে যে এই স্টপককে কোন দিকে জলটা প্রবাহিত হবে। আমরা দেখেছিলাম যে যেদিক থেকে জলের যে হাইটটা বেশি সেই দিক থেকে যাবে, তাহলে এখানে এই জায়গা থেকে এখানে যাবে। এগুলো সেম টু সেম, এখানে এ থেকে বি কোনো দিকে যাবে না, কারণ এখানে যে হাইটটা সেটা কিন্তু দেখো হাইটের ক্ষেত্রে আমরা কিন্তু সেম দেখবো। অনুরূপে 2 নম্বর চিত্রে যদি আমরা তাকাই তাহলে কিন্তু এখানে বি থেকে এর দিকে, আর এক্ষেত্রে 3 থেকে এ থেকে বি দিকে। আর বায়ুচাপের মধ্যে মেনলি বায়ুচাপ থেকে বায়ুচাপটা কাকে বলে দেখে নিও। কোনো বিদ্যুৎ চারিদিকে একত্রিত করে বায়ুমণ্ডল লম্বভাবে নিজের জন্য সমান যে বল প্রয়োগ করে তাকে হচ্ছে আমরা বায়ুচাপ সময় লম্বভাবে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। চাপ মানে কি? চাপ মানে হচ্ছে মানে প্রযুক্ত বল বা ক্ষেত্রফল। এই সমীকরণটা থেকে অনেক সময় কিন্তু কোশ্চেন থেকে থাকে। এবার এখানে একটা পরীক্ষা রয়েছে, এখানে মেনলি একটা গামলা নিয়েছে, সেই গামলাতে হচ্ছে একটা জল রয়েছে, দিয়ে একটা 2 দিক খোলা একটা নল নিয়েছে, দিয়ে এখানে একটা মানে নলটা জল ভর্তি করে জলপূর্ণ নলটা এভাবে ঢেলে দিয়েছে। দিয়ে কি করেছে, এইখানে 2 দিক মানে এইখান থেকে আঙুলটা ছড়িয়ে দিয়েছে, দিয়ে যখন দেখবো তখন হচ্ছে বায়ুর চাপের জন্য দেখবো এই মোটামুটি এতটা পর্যন্ত 76 সেমি এতটা পর্যন্ত হচ্ছে জলটা নেমে হচ্ছে থেমে যাবে। তার কারণটা কি? তার কারণ হলো বায়ু হচ্ছে এখানে ফোর্স ক্রিয়েট করছে, চাপ মানে প্রেশার দিচ্ছে আর কি, প্রেশার দিচ্ছে, তো তার জন্য কিন্তু এটা হচ্ছে। এবার তার এই একই পরীক্ষা জলের সঙ্গে করা হয়েছে, দেখলাম 10.3 মিটার এই যে এত পর্যন্ত করেছে। এবার এই একই পরীক্ষা বিজ্ঞানী টরি সেলি, এখানে চেল্লি হবে না, সেলি হবে, কারেকশন করে নিতে হবে। আর পারদ নিয়ে করেছিলেন পরীক্ষাটা, সেখানে তিনি দেখেছিলেন যে মোটামুটি 76 সেমি অবধি কিন্তু হচ্ছে নেমে এসেছিল। তিনি হচ্ছে পারদ নিয়ে করেছিলেন পরীক্ষাটা। আর এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তরলের চাপ হবে আনসার। এবার বস্তু ভাষণ প্রবণতা আর্কিমিডিসের নীতি আছে, তার মধ্যে আর্কিমিডিসের নীতি এই জায়গা থেকেই এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন এখান থেকে ক্যারি করে, বেশিরভাগ ক্ষেত্রে এই পেজটা থেকেই এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেন এসে থাকে। অনেক সময় আবার এখান থেকে সেরকম কোনো বেশি কোশ্চেন দেয় না, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয়। আচ্ছা, এই জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শন এই চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা বলি, এখানে একটা ছবি আছে, এখানে দুটো ব্লক বলতে পারি, ব্লক রয়েছে ABC। এটা হচ্ছে একটু ভাসমান অবস্থায় রয়েছে, বিটা একটু নিমজ্জিত অবস্থায় রয়েছে, আর সিটা একদম ডুবে যাওয়ার অবস্থায় কিন্তু রয়েছে। এবার এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে প্লবতা। এগুলো অনেক আলোচনা করা হয়ে গেছিলো, তো বলছি না। এখানে বলছে যে যখন কোনো একটা বস্তুকে আমরা যদি তরলে ডোবানো হয়, তাহলে ওই তরল বস্তুটার উপর একটা খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই যে বলটা এটাকে বলছে প্লবতা। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুকে ডোবাই, সেই বস্তুকে মনে রাখতে হবে যে কোনো একটা বস্তুকে যদি তরল বা গ্যাস করে, যে কোনো প্রবাহী মানে হচ্ছে তরল বা গ্যাসীয়, কোনো প্রবাহিতে যদি কোনো একটা বস্তুকে আমরা ডোবানো হয় বা নিমজ্জিত করা হয়, তাহলে সেই প্রবাহী বস্তুর উপর একটা খাড়া ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এটা হচ্ছে প্লবতা। এখান থেকে প্লবতার সংখ্যাটা একটু করে নিও। বৈশিষ্ট্য কতগুলো পড়তে হবে, 1, 2, 3 এবং 4। এই 4টে করলে যদি 3 বা 2 অসুবিধা হয় তাহলে 5 করতে পারো। অনেক স্কুলে এসে থাকে নিমজ্জন কি বা নিমজ্জন ভাষণের শর্তটা এসে থাকে, এটা একটু দেখে নিতে হবে। এখান থেকে এত পর্যন্ত দেখলেই এনাফ। এবার এখানে একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে কোনো একটা পেরেক যদি আমরা নিই, সেটাকে যদি আমরা জলে ফেলি, এবং একটা বালতি বা বাটিকে যদি আমরা জলে ফেলি, সেটা কিন্তু ডুবে না। কিন্তু একটা পেরেক যদি আমরা ফেলি তাহলে কিন্তু সেটা ডুবে। এটা কেন হয়? সেটা থেকে একটা কোশ্চেন থিওরিয়াম আছে। তার কারণ হলো, মনে রাখতে হবে কোনো বস্তু যতটা তরলকে অপসারিত করবে, সেই অপসারিত তরলের ওজনের সমান হচ্ছে সেই প্লবতাটা নির্ভর। তার জন্য বস্তুর আয়তন যত ছোট হবে সে কিন্তু ডুবে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে। সেক্ষেত্রে পেরেকের তুলনায় স্টিলের বাটির আয়তন অনেকটা বেশি, তাই জলে ফেলে পেরেক যতটা জল অপসারিত করবে, তার বাটি তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে পেরেকের তুলনায় বাটির উপর জল কিন্তু অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা হচ্ছে প্রয়োগ করবে। তাই ক্ষেত্রে কি হবে, বাটিটা হচ্ছে জলে বেশি থাকবে এবং পেরেকের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হবে, তাই হচ্ছে পেরেকটা ডুবে যাবে। পার্থক্যের মধ্যে এটা একটু দেখে নিও যে স্থিত ঘর্ষণ বা গতিজ ঘর্ষণ এটা বলা হয়নি। ঘর্ষণ বল থেকে একটা থিওরি আছে, এই 7 নম্বর কোশ্চেনটা দেওয়া হয়নি, এটা একটু দেখে নিতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে স্থিত ঘর্ষণ কাকে বলে এবং গতি ঘর্ষণ কাকে বলে, এই দুটো থিওরি একটু পড়ে দিতে হবে। স্থিত ঘর্ষণ ওই যে যখন আমরা যদি বল প্রয়োগ করে টানা সত্ত্বেও যখন কোনো বস্তু কোনো তলের উপর স্থির হয়ে থাকে, আমরা যদি একে বল প্রয়োগ করি, এই পেন্সিলটাকে যেটা যদি বলটা প্রয়োগ করছি কিন্তু সে থেমে আছে, তাহলে কিন্তু সেই যে তখন যে ঘর্ষণ বলটা ক্রিয়া করছে তখন সেটাকে স্থিত ঘর্ষণ বলবো, তখন সেটাকে আমরা স্থিত ঘর্ষণ বলবো। আর যদি এখন বল প্রয়োগ করে আমরা যদি বস্তুটাকে চলতে শুরু করা হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা গতীয় ঘর্ষণ বলে থাকবো, তো সেটাকে আমরা গতীয় ঘর্ষণ বলবো। এখানে এক্সাম্পল চাইলে দেখে নিতে পারো। আর একটা প্রশ্ন সাথেটা বললাম, যেভাবে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখে নিতে হবে। অবসরিত তরলের আয়তন, দলের ঘনত্ব বা অবসরিত তরলের উপর হচ্ছে প্লবতা নির্ভর করে। আর এখানে আর্কিমিডিসের নীতি রয়েছে, আর্কিমিডিসের নীতি এখান থেকে এত পর্যন্ত লিখলেই এনাফ। আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় দেওয়া হয় যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি কেন প্রযোজ্য হয় না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হয়, অভিকর্ষ বল না মানে ক্রিয়া না করায়, এক্ষেত্রে বস্তু ওজনটা শূন্য হয়। তাই বস্তুর ওজন প্রকৃত ওজন ও বস্তুর অপসারিত তরলের মধ্যে বায়ুর ওজন হচ্ছে 0 হয়। যেহেতু বস্তু আপাত ওজন সমান বস্তু প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল বা বস্তু কর্তৃক অপসারিত ওজন মাধ্যমের ওজন, সুতরাং অবাধে পতনশীল বস্তুর আপাত ওজন শূন্য হয়। তাই সেক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় না, এটা কিন্তু হয়। এরপর আজকে ক্লাসের অর্থাৎ বল ও চাপের যে পোর্শনটা রয়েছে, সেখান থেকে আজকে লাস্ট মানে থিওরি, সেটা হচ্ছে লাস্ট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে গাণিতিক প্রশ্ন দেবো বলেছিলাম। বল এখানে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো একটু দেখে নিতে হবে, পাশে দেওয়া হয়েছে প্রয়োজনীয় সূত্রাবলী সেকশনটা। তার মধ্যে
বলছিলাম যে এই ধরনের প্রশ্ন অনেক সময় এসে থাকবে যে 5 কেজি ভরের বস্তু বা এখানে অনেকগুলো কেজি দিতে পারে, 10 কেজি 10 কেজি, শুধু থিওরিটা মনে রাখলেই হবে যে সেটাকে 9.8 দিয়ে গুণ করতে হবে। এবং এখানে অনেকগুলো সলভ করে রয়েছে, এটা তোমরা বাড়িতে ট্রাই করবে কোনো বস্তুর ভর 3 কেজি হলে তার ওজন কত হবে দেখেছিলাম। এবার ঘনত্ব মানে ভর বা আয়তন, এখান থেকে এক একটা দেখে নিতে হবে। এখানে 1 কেজি সমান 1000 গ্রাম রয়েছে, তো এখানে ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে। এবার এখানে চাপ নির্ণয় করা শিখতে হবে। চাপ কীভাবে নির্ণয় করতে পারি, এখানে 2 বর্গমিটার জুড়ে ক্ষেত্রফল জুড়ে একটা 14 নিউটন বল কাজ করছে, চাপের মান কত? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে নিউটন পার বর্গমিটার। এখানে বল বাই ক্ষেত্রফল, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলটা রয়েছে 2 মানে 14 নিউটন বল, আর ক্ষেত্রফলটা রয়েছে 2 বর্গমিটার, তাহলে সহজ জিনিস। তার প্রযুক্ত বল রয়েছে 14 নিউটন এবং ক্ষেত্রফল রয়েছে 2 বর্গমিটার। সূত্রানুসারে এখানে জেনারেলি চাপ সমান বল বাই ক্ষেত্রফল হয়, তাহলে বলের জায়গায় 14 নিউটন এবং ক্ষেত্রফলের জায়গায় 2 বর্গমিটার। কাটাকুটি করলে দেখলাম 7 হলো, তাহলে নিউটন পার মিটার স্কয়ার পার বর্গমিটার। এবার নিউটন পার বর্গমিটার চাপের সূত্র পাস্কাল, তো সেটা লেখা হলো চাপগুলোর ক্ষেত্রে 7 পাস্কাল। অনুরূপে এই অঙ্কটাও সেম টু সেম, একটু দেখে নিতে হবে। এখানে সলভ করে রয়েছে, এখান থেকে 3-এরটা আর সেরকম কোনো প্রয়োজন নেই, আর চাইলে এখান থেকে হচ্ছে 3-এরটা, এই কয়েকটা করে দিতে পারলেই হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকবে অন্য জন্য সাবস্ক্রাইব করে মোটিভেশন করবে, অন্যান্য ভিডিও আর তৈরি করতে মোটিভেশন পায়। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রেখো এবং সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব ভালো পরীক্ষা দিও।